আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে উপস্থিত আছেন আহ, আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী। রাজ্জাকি ভাই, আহ, অন্তর্বর্তী সরকারের কয়েকটা দিন গেল, এর মধ্যে এক সপ্তাহের মাথায় যেটি খুবই স্পর্শকাতর বিষয় আসলো, 15ই আগস্ট। খুবই সেন্সিটিভ বিষয়। সেই বিষয়ে কি হবে না হবে শেষ পর্যন্ত দেখা গেল সিদ্ধান্ত নেই যে ছুটিটা বাতিল। তো এটা নিয়ে একটা হুম। উত্তেজনা ছিল, যেহেতু শেখ হাসিনার একটা অডিও ছড়ানো হয়েছিল যে সবাইকে 32 নম্বরে আসার জন্য। তো এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল আহ, ছাত্ররা এবং বিএনপি। সেই হিসেবে তারাও পাল্টা কর্মসূচি দেয়, কিন্তু দেখা যায় যে তেমন কোনো গ্যাদারিং করতে পারেনি আহ, আওয়ামী লীগের পক্ষ থেকে। তো এই যে ছুটি বাতিল, তারপরে 15ই আগস্ট, সবকিছু মিলাই একটা বিতর্কের মধ্যেই পড়ে গেল, যেটা অনাকাঙ্ক্ষিত। অনেকে বলছেন যে শেখ হাসিনা এমন একটি অবস্থা তৈরি করছে যে, মানে, সে তো বিতর্কের মধ্যে আছে, তার মৃত বাবা, যে মানুষ যাকে শ্রদ্ধা করে সম্মান করে সর্বদলীয় ভাবে, তাকেও একটা বিতর্কের মধ্যে ঠেলে দিল, যার জন্য আজকে এই অবস্থা। জানি না আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। আসলে দেখেন, 15ই আগস্ট যেটা, আমি পরিষ্কার আমার এক্সপেরিয়েন্স যদি বলি, আমি সেই 75 সালে যখন বঙ্গবন্ধু মারা যান, তখনকার যে সিনারিও ছিল দেশে, সেটা আমরা হুম দেখছি। হুম হুম 75 সালে উনি যেদিন মারা যান রাস্তায়, এক আহ, কোন এক সময় একটা ওই যে ওর নাম কি, হুম হুম টাঙ্গাইলের হুম বাগা সিদ্দিকী সাহেবের দুই হুম চারটা কথা শোনা গেছে, পৃথিবীতে আর কারো কথা শোনা যায়নি। এটা 75 সালে হুম। যখন উনি মারা যান। আচ্ছা। তারপর থেকে এই পর্যন্ত আমি বেঁচে আছি এবং আমি দেখছি উনি পিওর, ওনার বাবা মারা গেছেন, ওনার মা মারা গেছেন, ওনার ভাই বোন সব মারা গেছেন। সেই কান্না কতদিন কান্দে, আমাদেরও তো বাপ মা ভাই বোন অনেকেরই মারা যায়, কতক্ষণ কান্দি আমরা সেটা জানি। পরবর্তীকালে এটা ছিল পিওর রাজনৈতিক একটা ব্যাপার তার কাছে, এছাড়া আর কিচ্ছু না, সিম্পল পলিটিক্যাল। সিম্পল পলিটিক্যাল, কারণ এই 15ই আগস্ট যারা পালন করতো তারা তাদের মা বাবার যে কবর জিয়ারত করতেও যাইতো না, কিন্তু ওখানে যাইতো। এটা আমি দোষের দেখছি না, এটা রাজনীতি, যেহেতু এটা রাজনীতি করেন তাই রাজনীতি। উনিও রাজনীতি করছে, কোনো সন্দেহ নাই। কারণ ওনার তো আমরা এই পরবর্তী জীবনকাল দেখলাম, এই গত 16 বছর দেখলাম ওনাকে কোনো মৃত্যু তাকে টাচ করে না। পৃথিবীতে যার মা বাবা ভাই বোন মারা যায়, তাকে যদি টাচ করে, সে অন্যান্য মা বাবার ব্যথা বুঝতে গিয়ে তাদেরকে বাঁচানোর জন্য উদ্ধার করতে যায়, দৌড় দেয়, যে না আমি তো বুঝি আমার বাবা ব্যথা হারানো। এবার বললো এক মা, বললো যে আপনি বাবা মা ভাই বোন হারিয়েছেন, সেই ব্যথা আপনি যাই বুঝেন না কেন, সন্তান হারার ব্যথা আপনি বুঝেননি। সন্তান হারানোর ব্যথা আপনি নিজে প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করেন না, যে আপনার মা বাবা মারা গেছে সেইটার ব্যথা, আর আপনার নিজের সন্তান মারা গেছে আপনার কাঁধে তার লাশ, সেটার ব্যথা এক নয়। এর মানে এই না যে 15ই আগস্ট উনি করবেন না, কিংবা কিংবা ওনার এটা করা সমুচীন না। বাট আপনার তাজা যে লাশের গন্ধ ছিল, যেগুলো আপনার নির্দেশে আপনার পুলিশ বাহিনী হত্যা করছে, তারপরে আপনি এক লোকমা ভাত খান কিভাবে? আমি তো শুনলাম যে আপনি পদত্যাগের দিন আগের দিন জন্মদিন ছিল বোধহয় আপনার ভাইয়ের, নাকি আপনি পোলাও কুরমা কালিয়া রান্না কান্না করছিলেন, খাইতে পারছেন কিনা আমি জানি না। তো এরকম কথাও শোনা যায়। তো সেক্ষেত্রে আপনি পিপলের যে সেন্টিমেন্ট, জনগণের যে সেন্টিমেন্ট, এটা যদি কন্টিনিউ করতো, মানে আমি বলছি আপনি 5 তারিখ না গিয়ে যদি আজকে 15 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করতো, আমি আশা করি বা বোধ করি আপনিও জন্মদিন গিয়ে এই 15ই আগস্ট পালন করতে পারতেন না। ইটস এ টার্মোয়েল সিচুয়েশন। এই যে টার্মোয়েল সিচুয়েশন আপনি নিজেই পালন করতে পারতেন না, কারণ আপনি পদত্যাগ ঠেকাবেন না, পালাবেন না, কি করবেন না, আপনি 15ই আগস্ট পালন করবেন। তার মানে এটা এমন একটা সিচুয়েশন। তো আজকে যারা এখানে ছিলেন, যারা আছেন সরকারে, তারা এটাকে এইভাবে চিন্তা করতে পারতেন, যেটা আমার কাছে মনে হয়। আমি কোনো সমালোচনা বা দোষ ধরছি না। যদি বলতেন এইভাবে যে যে টার্মোয়াল সিচুয়েশনটা এখন চলতেছে দেশব্যাপী, প্লাস এটা যদি কন্টিনিউ করতে এবং শেখ হাসিনা এখনো পদত্যাগ না করে ক্ষমতায় থাকতো, উনিও পালন করতে পারতেন না। সুতরাং সার্বিক পরিস্থিতির বিবেচনায় এটাকে আমরা আপাতত এবছরের জন্য স্থগিত করলাম। এটা করলে আমার কাছে মনে হয়, আমার বিবেচনায় মনে হয় যে ভালো হতো। কিন্তু আমরা একটা সিম্পল বার্তা পেয়েছি, কি ওটাকে বাতিল করা হইলো, ছুটিটাকে বাতিল করা হইলো। মানে এটা, হ্যাঁ আমি জানি না ওনারা কিভাবে করছেন, কিন্তু এটা ন্যাচারালি একটু সেন্টিমেন্ট লাগার কথা। যেহেতু বিষয়টা নিয়ে রাজনীতি চলে, তাই একটা রাজনীতিক একটা বক্তব্য দেওয়ার একটা সুযোগ আমি করে দিলাম। কিন্তু টার্মাল সিচুয়েশন বলে যদি স্থগিত রাখতাম, তাইলে আমার কাছে মনে হয় এর চেয়ে কম জটিলতা হইতো। এবং তারপরে আমরা এটাও দেখেছি যে এই বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ঘিরে কালকে সারা রাত এখানে ছাত্র জনতা ছিল। কারা ছিল সেটা আমি জানি না, সেখানে কেউ কেউ গেছেন, আবার গিয়ে আহত হয়েছেন।
সবকিছু মিলিয়ে আমি করতে দিব না বা ছুটি বাতিল করলাম, এরপরে তো ছাত্র জনতার কোনো ভিড় থাকবে কেন? আইন প্রয়োগকারী সংস্থাই তো এটাকে নিয়ন্ত্রণ করবে কেউ গেতে গেলে, যে এই ছুটি বাতিল করা হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ছুটি বাতিল করা হইলে তো অফিস আদালত চলবে, কিন্তু ওখানে তার যারা গেছে আমি তাদের সেন্টিমেন্ট ইয়ে করতে চাই না। কারণ উনি ওনার আমলনামাটাকে এত খারাপ করছেন, এত বেশি খারাপ করছেন যে কোন রকম টলারেট করতে পারতেছে না। কাজেই যারা গেছে তাদেরকে আমি দোষ দিচ্ছি না, কারণ তিনি তার পিতার আদর্শ বলি আর যাই বলি না কেন, তার পিতার নামটাকে উনি এমন ভাবে কলঙ্কিত করেছেন, যার জন্য ভারতের মিডিয়াও বলেছে যে মুজিবুর রহমান ইজ বিয়ারিং দ্য সিনস অফ শেখ হাসিনা, অর্থাৎ শেখ হাসিনার পাপটা এত লম্বা হয়েছে যে তার পিতাকেও বহন করতে হয়েছে। বাট ছুটিটা এভাবে বাতিল না করে ওই কৌশলে স্থগিত করলে আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো হতো। রাইট। দ্বিতীয় পর্যায়ে যেই আলোচনাটা, সেই আলোচনাটা যে আপনি শেখ হাসিনা দিল্লিতে আছেন, কালকে পররাষ্ট্র উপদেষ্টা দেখলাম বলছেন ভারতীয় হাইকমিশনারকে যে তিনি সেখানে বসে যদি রাজনৈতিক বিবৃতি হয় দিতে থাকে তাহলে এটা একটা অস্বস্তিকর। এবং আজকে যে 15ই আগস্টের উত্তেজনাটা তার কারণে, কারণ কিছু কিছু কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন, সেই অডিওটা তারা আবার প্রচার করেছেন যে শেখ হাসিনা আহ মানে 15ই আগস্টকে সবাইকে সংগঠিত হতে বলেছেন। তো এটা নিয়ে একটা অস্বস্তি আছে বাংলাদেশ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছেন যে আমরা বাংলাদেশের পরিস্থিতিটা ভারত সহ এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি কি বলবো শুনেন, আপনি যদি এই হুম হুম অ্যাসপেক্টটা আনেন যে শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং হুম সে ভারতে বসে মোটামুটি হুম কিছু রাজনীতি করার চেষ্টা করতেছেন, কিন্তু ভারত সরকারের একটা বিবেচনায় নেওয়া উচিত, আমি লিখে দিতে পারি হুম বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার আর কোনো সুযোগ নাই ক্ষমতায় বসার। এবং আমি হুম বিশ্বাস করি ভারতও তা বিশ্বাস করে। ভারত হুম হয়তো হুম অনেকটা চোখ লজ্জায় তাকে রেখেছে। কেননা আমি একজন ভারতের কূটনীতির কথা বলবো, হুম ওনার নাম পঙ্কজ শরণ। উনি বলেছেন একটা ইন্টারভিউতে যে এন্ড অফ রোড ফর বোথ শেখ হাসিনা অ্যান্ড খালেদা জিয়া। উনি কে? হুম 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 উনি বাংলাদেশে 1990 সালে ছিলেন ফার্স্ট সেক্রেটারি ইন্ডিয়ান হাই কমিশন। তারপর সময়ের ব্যবধানে তিনি বাংলাদেশে ইন্ডিয়ার হাই কমিশনার হয়ে আসছিলেন। তারপর এখান থেকে গিয়ে ভারতের যে নিরাপত্তা পরিষদ আছে, জাতীয় হুম হুম নিরাপত্তায়, সেটার উনি হুম হুম ডেপুটি চিফ ছিলেন। তার মানে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি, সেক্ষেত্রে শেখ হাসিনা একটা ডেড হর্স। তাকে নিয়ে আমার কাছে মনে হয় তাকে ওখানে বসে যদি ইয়ে করতে দেওয়া হয়, এই সুযোগগুলো দেওয়া হয়, তাইলে আমার কাছে মনে হয় যেটা তৌহিদ হোসেন বলছেন, তার জন্য একটা বিব্রতকর ম্যাটার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যেহেতু তাকে আর কোনো কাজে লাগবে না, নিঃসন্দেহে তিনি দেশবাসী তথা বিশ্বের কাছে একটা টিস্যু পেপার মাত্র, যেমনি ভাবে তিনি তার বেনজির সাহেব, আদিল সাহেবকে টিস্যু পেপারের মতো ব্যবহার করছেন। আমি আবারও কথাটা রিপিট করছি, বাংলাদেশের রাজনীতিতে সে একজন অপ্রত্যাশিত মানুষ এবং সে একজন টিস্যু পেপার রাজনীতিবিদ, মানে টিস্যু পেপারের মতো হয়ে গেছেন। আই এম শিওর এটা সারা বিশ্বের কাছে। সুতরাং সে জনগণ থেকে বিচ্ছিন্ন, শতভাগ জনগণ থেকে বিচ্ছিন্ন যে মহিলা, সেই মহিলাকে আর যেই শেল্টার দেখ তার সম্পর্কে আর ভালো ধারণা মানুষ নেবে না, সন্দেহের চোখে দেখবে। কেননা আজকে ভারতের সাথে যার খারাপ সম্পর্ক, তার সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে, তাহলে সেটা ভারত সন্দেহ করতে পারে, নট আনলাইকলি। তো আপনি যদি ভারত ওখানে চান শেখ হাসিনা আশ্রয় পায়, নেচারালি একটা বিব্রতকর পরিস্থিতি সবার জন্য হয়। আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনি এই কি বলে এখানে তাকে ভারতে বসায় রাখার মানে হচ্ছে কি? ভারতের বসায় রাখার মানে আমার কাছে মনে হয় যে আজকে সোশ্যাল মিডিয়া আমি দেখলাম অনেকগুলো ইন্টারভিউ দেখছি। এক সময়ের মোহন মোহন কুমার নামে এক ভদ্রলোক ছিলেন ভারতের, উনি বিএসএম এর জয়েন্ট সেক্রেটারি ছিলেন আজ 2005-06 সালে। উনি একটা ইন্টারভিউতে বলছেন যে 2005-06 থেকে আমরা বলে আসছি সেন্ট্রাল গভর্নমেন্টকে যে ভারত সরকারের উচিত ভারতের জনগণের সাথে সম্পর্ক বিল্ড আপ করা, কিন্তু সেক্ষেত্রে যে সরকারের সাথে ভালো বনে তার সাথে ভালো কাজ করবে, সেটা ভিন্ন কথা, কিন্তু সরকারের সাথে একটা যোগাযোগ বা সম্পর্ক রাখার কথা। 2005-06 সালে মোহন কুমার সাহেব বলছেন, তিনি সেন্ট্রাল গভর্নমেন্ট সেই কথা শুনেননি। আমি নিজে ইন্টারভিউতে দেখেছি মোহন কুমার, পরবর্তীকালে উনি বোধহয় প্যারিসের অ্যাম্বাসেডর হয়েও গেছিলেন। এবং এই যে জিনিসগুলো এখন আজকে আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা লোক, যতটা লোক ইন্টারভিউ দিতেছে, আমি যতটা দেখেছি,
কেউ কিন্তু হাসিনা সম্পর্কে পজিটিভ কোনো সংবাদ এখন পর্যন্ত দেয় নাই। তাদের দেশের ডিপ্লোমেটরাও এবং আমাদের বাংলাদেশের থেকেও যাদের ইন্টারভিউ তারা নিচ্ছে, কেউ হাসিনা সম্পর্কে পজিটিভ রিপোর্ট নেয় নাই। এটা একটা ভালো দিক হতে পারে। এই রিপোর্ট গুলা, এই আমলনামাটা, এই মিডিয়ার আমলনামাটা হয়তো হাসিনার সামনে উপস্থাপন করা হতে পারে যে উই আর সরি, যে তোমার যে আমলনামা এবং এখানে বসে যেটা তৈরি হচ্ছে, আমার দেশের লোকজন যা বলছে তাতে তোমার নিরাপত্তার অভাব বোধ করতেছি, সুতরাং একটা সার্টেন টাইমে তাকে হয়তো ভারত ছাড়তে হবে। কারণ ভারতের তো একটা টেকনিক্যাল ব্যাপার আছে, এতকাল যাকে লালন পালন করছে তাকে তো একটু দেখার ব্যাপার আছে। সুতরাং আমার কাছে মনে হয় ছোট হয়ে আসছে ভারত, হাসিনার জন্যও হয়তো একটু সময় নিবে। আমি লিখে দিতে পারি তাকে সেখানে রাখবে না, বিকজ তাকে আশ্রয় দেওয়ার মানে শুধু যে বাংলাদেশটাকে সন্দেহ হবে তা নয়। কেন, আমেরিকা, চায়না, অন্যান্যদের যারা কাজ করবে পৃথিবীতে, ইটস এ গ্লোবাল ভিলেজ, সবাই তো ভাববে যে দেশের হাজার হাজার লোককে হত্যা করা, আয়না ঘরে রাখা লোকগুলাকে, নির্মম একটা মানসিক বিকারগ্রস্ত মানুষ যে দেশটা তলানিতে নিয়ে গেছে, সব সেক্টর ধ্বংস করে দিয়ে আসছেন, এই দেশের রাষ্ট্রীয় সমস্ত অর্গান গুলাকে যিনি নষ্ট করে দিয়ে আসছেন, তাকে যে শেল্টার দিবে, ন্যাচারালি শুধু তৌহিদ হোসেন কেন, the whole world can take can get a negative uh, idea about it. So এটা সে থাকতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো কি, এই যাকে বলে দুষ্ট লোক, যারা ক্যারেক্টার, যার যার মানে কি বলে, যার ইনসাইড, যার ডার্ক, নোংরা, সে সবসময় এটাই করবে, এটাই তার কাজ। গত 16 বছর যাবত শেখ হাসিনা তার নিজের সম্পর্কে 5টা পজিটিভ সেন্টেন্স লিখতে পারবে না, জাতির জন্য কি করেছে আমি শিওর। সুতরাং she is to quit India. It will take a little bit time. আমি নিশ্চিত একটা করে বলে দিচ্ছি। বিষয় আপনাকে এই প্রসঙ্গে বলি। কালকে আমরা একটা খবর দেখলাম যে প্রফেসর ইউনুস নিজে, ভলকার তুর্ক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, তাকে ফোন করেছে এবং বলেছে যে তারা মানে জাতিসংঘের তদন্ত চায়। সাথে সাথেই তারা সিদ্ধান্ত নিয়েছে এবং বলেছে আগামী সপ্তাহে টিম যাবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে অলরেডি শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত কাজও শুরু হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে বিচার বিভাগের যে আইনমন্ত্রী, তার এবং সালমান এফ রহমানের একটি পরিণতি বা পরিস্থিতি, আপনি সব মিলে কি বলবেন? শুনেন, জাতিসংঘ তদন্ত করবে এবং আমলে নিচ্ছে, এটা আমার কাছে তো মনে হয় ডক্টর ইউনূসের মতো ব্যক্তির বেলায় এটা মানে দুঃসাধ্য কিছু না বা সারপ্রাইজিং কিছু না। কেননা আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে আমরা মুখে যে যত গল্প করি, সারা পৃথিবী কিন্তু এখনো ডমিনেট করে আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব, এরাই পৃথিবী লিড করে এখন পর্যন্ত। সুতরাং আপনাকে সেটা মাথায় রাখতে হবে যে ধরেন একটা রাষ্ট্র চালাইতে হলে দুইটা বিষয় খুব জরুরি। একটা হলো দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, আর একটা বিচার বিভাগ, আর তৃতীয়টা হলো আপনার অর্থনীতি। তার ভিতরে অর্থনীতিটা অন্যতম। কারণ শেখ হাসিনা যে 5 তারিখে তাকে বিদায় দিছে, ওয়াকারুজ্জামান সাহেব বলেন আর XYZ বলেন, তারা নিশ্চিত ছিল এই মহিলার 2-3 মাস থাকলে তো বেতনও দিতে পারবে না সরকারে, মানে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী বেতন দেওয়ার মতো অবস্থায় সে যান নাই, মানে এই জায়গাটা চলে যাচ্ছিল। আজকে যদি আপনি সেদিক থেকে আসেন, জাতিসংঘ তো নিঃসন্দেহে ইউনুসকে গুরুত্ব দিবে, কারণ ইউনুস তো একটা হিসাব নিকাশ করে এখানে বসেছে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ইউনুস বহু হিসাব নিকাশ করে বসেছে। ইউনুসের কাছে এটা কোনো সারপ্রাইজিং ইস্যু না যে বাংলাদেশকে সে রুল করবে, কারণ পৃথিবীর বহু দেশে মেসির মতো লোক তার বাইরে দাঁড়ায় থাকতো যে ইউনুস সাহেব বেরোলে একটা অটোগ্রাফ নিবে। পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়কের সাথে ওনার কথা বলতে লাগে স্টেট, হি ক্যান মেক এ ফোন কল এন্ড এভরিবডি উইল পিক ইট আপ, সাথে সাথে কলটা ধরবে। ইউনুস সাহেব বলে এইরকম একজন মানুষ। আমি বলছি না ভালো রাজনীতিবিদ আছেন কিনা তা আমি জানি না, কিন্তু একজন ভালো অর্থনীতিবিদ তাতে সন্দেহ নাই। আর অর্থনীতিতে বাংলাদেশে যে ফ্যাক্টর গুলো কাজ করে, কয়েকটা ফ্যাক্টর আপনাকে বলি। একটা হলো আমার গার্মেন্টস কোটটা কিছু কমে গেছে, আশা করি ইউনুস সাহেবের টেলিফোনে সেগুলা বেড়ে যাবে, সুতরাং আমার গার্মেন্টস কোটা ফেরত পাচ্ছি। ফরেন রেমিটেন্স যদি বলেন, পশ্চিমা বিশ্বেরটা যদি আমি বলি, তাহলে নিঃসন্দেহে যেহেতু একটা নরঘাতক পলাতক হয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারি ইউরোপ আমেরিকার সবাই রেমিটেন্স পাঠাবে। আর আপনি মালয়েশিয়া বলেন, সৌদি আরবিয়া বলেন, এখানে যাদের আমার মানুষগুলো কাজ করে, ম্যান পাওয়ারের কাজ করে, বা তাদের যে রেমিটেন্স সেটাও আসবে। পাশাপাশি আপনি যদি ফরেন এইড ধরেন, সেটা ইউনূস সাহেবের জন্য আসাটা খুব স্বাভাবিক। আর সর্বোপরি যদি বলি, মিডল ইস্টে লোক নিবে, মালয়েশিয়ার লোক নিবে, তারা কিন্তু পরোক্ষভাবে আমেরিকা বা ওয়েস্টার্ন ব্লক দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং সেখানেও আমরা খুব আমাদের কষ্ট হবে না। দেশবাসী যদি একটু ধৈর্য ধরে এবং একে একটু টিকতে দেয় ভালো করে, তাহলে আমার কাছে মনে হয় অর্থনৈতিক কাঠামো আমাদের খুব কঠিন কিছু হবে না। বিচার বিভাগ অলরেডি মোটামুটি সাজানো হয়ে গেছে, কিন্তু আমার পুলিশ বিভাগ, আইন শৃঙ্খলা
একটু সন্দেহ আমার এখনো আছে। এখনো প্রপারলি পুলিশ আসতেছে না, দেশে মার্শাল নাই, আর্মিও মাঠে নাই। কিন্তু আর্মি চিফ বলছেন আমরা দায়িত্ব নিলাম। কিভাবে নিলেন ঠিক জানি না, তবে আমি বলবো অবিলম্বে রাস্তা থেকে ছাত্র তুলে নেওয়া উচিত, কারণ তারা ডাইভার্ট হয়ে যেতে পারে। কেননা আপনি এদের তো লেখাপড়া আছে, বিশ্ববিদ্যালয় খুলে তাদেরকে যার যার শিক্ষালয়ে পাঠানো উচিত। আর যেটা আপনি বলছিলেন যে আন্তর্জাতিক আদালতে বিচার, অলরেডি বাংলাদেশের যে বিচার ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়ে গেছে। সালমান এফ রহমান বলেন, আনিস বলেন, ঘুরে ফিরে দেখবেন সবাই রাজসাক্ষী হওয়ার জন্য সরকারের পায়ে ধরবে, মানে যারা আজকাল সরকার আছেন, যে আমি রাজসাক্ষী, আমি সব ঘটনা বলে দিব, আমাকে খালি মৃত্যুদণ্ড দিয়েন না। ইনশাল্লাহ তাআলা শেখ হাসিনার মুক্তি পাওয়ার কোন সুযোগ বাংলার মাটিতে নেই, নিঃসন্দেহে। যতই চিৎকার করুক, যতই লাফালাফি করুক, বাংলাদেশের মাটিতে তার ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না, আমার কাছে মনে হয় না। এবং আইন তার আপনার আইন এবং বিচার বিভাগটাকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে বলা হচ্ছিল দলীয়করণ। হ্যাঁ, সেই এবং আইন মন্ত্রণালয়ের প্রধান আনিসুল হকের কালকের অবস্থা এবং সেই সাথে ব্যবসায়ীদেরকে যে নিয়ন্ত্রণ করতেন সেই সালমান এফ রহমান, তাদের কোর্টে উপস্থিতি কেমন দেখলেন? আপনি আপনি যদি নজরুলগীতি একটা গান আছে নজরুলের, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন হুম, কাহারও সমান নাহি যায়। সুতরাং হুম, যে লোক জন্মান্ধ, তার কিন্তু কোনো আফসোস থাকে না পৃথিবী দেখার ব্যাপারে। কিন্তু হুম, যিনি কিছুদিন পৃথিবী দেখার পর হঠাৎ করে অন্ধ হয়ে গেলেন, তখন তার কিন্তু কষ্ট শেষ হয় না, কারণ তিনি পৃথিবীটা দেখতেন। সালমান এফ রহমান, আনারসুল হক, শেখ হাসিনা যেই প্রাসাদগুলো যেখানে থাকতেন, সেটা দেখে তিনি অভ্যস্ত। এখন যা দেখছেন তাতে শুধু বরিশাল্য ভাষায় বলে দুঃখ আইঙ্গা ওড়ে, খালি মানে মনের ভিতরে খালি দুঃখ আইঙ্গা ওড়ে। কোথায় ইউনুস, যাকে দণ্ড দিয়ে রাজনীতি থেকে বিতাড়িত করব, সেই ইউনুস এখন আমাদের বিচার করে। সুতরাং হুম, দেশটাকে অস্থিতিশীল করার জন্য ইনশাল্লাহ তাআলা তারা ব্যস্ত আছেন এবং থাকবেন। আমি মনে করি এই সরকারকে, সরকারকে, এই সরকার আমার ভাত মাছ দিবেন না, কিন্তু আমি দেশের ক্রান্তি লগ্নে, এই টার্মোয়েল সিচুয়েশনে এরকম একটা সরকার দায়িত্বভার নিয়েছে, পুরা দেশবাসীকে আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। ইতিমধ্যে আরো 5 জন উপদেষ্টা নিবে বলে আমি শুনলাম, আপনি বললেন, প্লাস আমিও দেখছি, নামও পেয়েছি 4-5 জনের। যাই হোক, এইটা নেওয়ার পেছনটা লক্ষণ আপনাকে বুঝতে হবে, যে উপদেষ্টা কাজ যদি 90 দিন পরে নির্বাচন করা হয়, তাহলে তো এত উপদেষ্টার প্রয়োজন নাই। সুতরাং আপনাকে বুঝতে হবে যে একটু একটু দূরের চিন্তা করতে হবে। উপদেষ্টা সংখ্যা বাড়ার মানে হচ্ছে আহ হুম, কাজ করতে সময় লাগবে, এবং নির্বাচনটা কখন দিবে সেটা আমি জানি না। তবে নির্বাচনের জন্য কিন্তু এখন ইনফ্যাক্ট কোনো দিন তারিখ নাই। কেন নাই? হুম, তো কালকে দেখলাম না, কোন একটা নিউজ আসছে, জয় সাহেব বলছেন ভারতকে ইন্টারফেয়ার করতে বলতেছে 3 মাসের মধ্যে হ্যাঁ, নির্বাচনে দেওয়ার হুম, জন্য। হুম, আমি অদ্ভুত হয়ে যাই, এই সমস্ত লোকের জন্য পৃথিবীর কোন লোক যদি একটু সুপারিশ করে, ভারতে যদি তার এই কথায় আমলে নেয়, এর চেয়ে কষ্টের আর কিছু থাকবে না। হু ইজ হি? এবং একটা দেশকে সে রিকোয়েস্ট করতেছে আপনি হুম, 90 দিনের মধ্যে নির্বাচনের জন্য চাপ দেন। এখন আমি দুইটা কথা বলি জয় সাহেবকে। জয় সাহেব, আপনার উদ্দেশ্যে বলছি, মনোযোগ সহকারে শুনবেন, কারণ হাফ হুম, নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস। আপনার হাফ নলেজ মানে যার কিছু জানে না, মন চায় বলে দিল। আপনি কোন সংবিধানের কথা বলছেন যে 90 দিন পরে নির্বাচন দিবে? প্রথম আসেন, ইউনূস সাহেবরা যে সরকার, তারা কোন সংবিধানের সরকার? আপনার মা, তাহাজ্জুদের নামাজ পড়া মা, বঙ্গবন্ধুর আদর্শ কন্যা, যে নাকি সকাল যার মিথ্যা দিয়ে শুরু হয়, রাত ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত যিনি মিথ্যা কথা বলেন, যদিও আবার তাহাজ্জুদের নামাজে পড়েন, সেই মা যে সংবিধানটা রেখে গেছেন, সেই সংবিধান মোতাবেক কি ইউনূস সরকার? নো। ইউনূস সরকার কিভাবে আসছেন? ইউনূস সরকার আসছেন এই টার্মাল সিচুয়েশনে, দেশবাসী তাকে ডাকছে, ছাত্র আন্দোলন করে যারা হিরো, তারা বলছে আমরা ইউনূস সাহেবকে দেখতে চাই। এবং সেটার ভিত্তিতে, ওইটার ভিত্তিতে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে বলল তোমরা একটা ওপিনিয়ন দাও। সুপ্রিম কোর্ট সংবিধানের তার বিধি মোতাবেক একটা ওপিনিয়ন দিল। এটাকে অবজারভেশন বলেন, মতামত বলেন, পরোক্ষ রায় বলেন। দিয়ে বললেন কি, এরকম টার্মাল সিচুয়েশনে, এরকম ক্রান্তি লগ্নে, এরকম সরকার দলমত নিবে, সবার মত নিয়ে এরকম সরকার গঠন করা যায়। এবং তার ভিত্তিতে রাষ্ট্রপতি তাকে ওথ দিলেন, শপথ করাইলেন, তারপর ইনি সরকার হলেন। আপনার মায়ের ওই গড়া সংবিধানের সরকার তিনি না। তো আপনার মায়ের যে সংবিধান, সেটা নিয়ে আপনি এত চিন্তিত, সেটার আলোকে নির্বাচন আপনি ইউনূস সাহেবের কাছে কিভাবে চান? দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি ইউনূস সাহেবের কাছে নির্বাচন চান, তাহলে প্রথমত তো আপনাকে ইউনূস সরকারকে স্বীকৃতি দিতে হবে।
আপনি আমেরিকায় বসে দিবেন, আপনার মা ভারত বসে দিবে। তারা দুজন মিলে আগে ইউনূস সরকারকে স্বীকৃতি দেন, তারপরে আপনারা দুজনে বলেন সংবিধানটাকে সংশোধন করে নেন। আপনাদেরই তো বলা উচিত। এবং সংবিধানটাকে সংশোধন করে নেন, এবং তারপরে পরিবেশ পরিস্থিতি ভালো একটা নির্বাচন দেন। এই সমস্ত আপনারা পরিবেশ নষ্ট করতে চান, পরিস্থিতি নষ্ট করতে চান, নোংরামি করতে চান, ষড়যন্ত্র করতে চান। নির্বাচন দিলে কি আপনি ক্ষমতায় আসবেন? প্রশ্নই ওঠে না। আবার আপনার মায়ের সংবিধান মোতাবেক যদি নির্বাচন দেয় ইউনূস সাহেবরা, আর আপনার মায়ের মতো যদি দায়িত্ব নেয় যে এক দলের তিন ভাগ কইরা কালকে সকালে আবার ইউনূস সাহেবই প্রধানমন্ত্রী হবেন, এটা কি ভালো হবে? আপনার মা তো হুম, হুম। এই নির্বাচনই করেছিলেন। তাহলে আপনি কোন নির্বাচন চান সেটা আগে বলেন। আপনার মায়ের মতন নির্বাচন চান, ইউনূস সাহেবী সরকারের প্রধান উপদেষ্টা থাকবেন, আবার নির্বাচনে এরাই পাশ করে আসবে? কি বলেন? মাথা ঠিক আছে? সুস্থ আছেন? না। এই সমস্ত অবান্তরা, আপনাদের কোনো রাইট নাই। আপনারা বাংলাদেশ নিয়ে ভাববেন না। আপনারা ভাববেন বাংলাদেশ আপনাদের কোনোদিন ছিল না, আপনারাও বাংলাদেশের কোনোদিন না। আপনারা বাংলাদেশের সন্তান না, আপনার বা বাংলাদেশের মাটির সন্তান না। আপনি বঙ্গবন্ধু বাংলাদেশের সন্তান বলে আমার কাছে মনে হয় না। এগুলো বলছি কেন? আপনারা বুঝতে পারতেছেন, যারা দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তারা এত ডেড বডি দেখে না। কার মায়ের বুক খালি করে গেছেন? আপনার বাবা, আপনার নানা মারা গেছে, সেটার পোড়ানি আপনার এখনো পোড়ায়। আপনারা 21 বছর ক্ষমতায় রইলেন, হ্যাঁ, আয়না ঘরে রেখে দিলেন। আপনি ভাবেন তো চক্ষু বন্ধ করে। মেজর সেটাই আজমিরের মতো কিছুই ব্রিগেডিয়ার করা যায় আজমিরকে না। আপনি 14 বছর ইয়েতে রাখছেন। মানসিক বিকারগ্রস্ত মা আপনি। আপনার ইমিডিয়েটলি মা এবং পুত্র দুইজনই দুই হুম, জায়গায় হুম, চিকিৎসা করার। বাকি হুম, হুম, হুম। জীবনভর তো মিথ্যা কথা বলছেন। এখন দেখেন নামাজ রোজা করে তওবা করে আল্লাহর কাছ থেকে মুক্তি পান কিনা। অনেক ধন্যবাদ রাজাকি ভাই। দর্শক শুনছিলেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আলোচনা। আমরা অবশ্যই অন্তর্বর্তী সরকার কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আমরা খেয়াল রাখবো, এবং যাতে পজিটিভ হয় সেই ব্যাপারে নিশ্চয়ই আমরা আলোচনা আমাদের অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।